দেশে সাদা পতাকার মিছিলে উদ্বেগ, নিরবিচ্ছিন্ন নজরদারি পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। জঙ্গি উত্থানের সুযোগ দেখছে না সরকার। 5 আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দিতে নাহিদের আলটিমেটাম। ক্ষমতার কাছে উপেক্ষিত জন আকাঙ্ক্ষা বলছেন বিশ্লেষকরা। প্রস্তাবিত করিডোর নিয়ে জটিলতা হলে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত বলছে সরকার। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন। রিজার্ভ চুরি ও এস আলমের অর্থ লোপাটের অভিযোগে সাবেক 3 গভর্নরের ফের নথি তলব। প্রাথমিক তথ্য দুদকের হাতে। শেরপুরে গারো শিশু ধর্ষণ হত্যায় কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল। 5 বছর আগে কারাগারে মারা গেছেন আসামি। এইচএসসি পরীক্ষা শুরু কাল। কেন্দ্রে সিসি ক্যামেরা সহ শেষ প্রস্তুতি। দ্রুত খাতা দেখতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেবে সরকার। রাতে মাঠে নামছে হ্যারি কেইনের ইংল্যান্ড। বেলজিয়াম সেনেগাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এমবাপ্পের ম্যাজিক দেখল বিশ্ব। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমের সঙ্গে আমি শান্তা শার্লিন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর পতাকার সাথে মিল থাকা পতাকা মিছিল নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল সম্ভব নয়, তবে দরকার নিয়মিত নজরদারি। এদিকে হলি আর্টিজানের জঙ্গি হামলার 10 বছরেও শেষ হয়নি চূড়ান্ত বিচার কাজ। অ্যাটর্নি জেনারেল বলছেন যে মামলা জটের পাশাপাশি প্রয়োজনের তুলনায় কম রয়েছেন বিচারপতি। নিবিড় সাহার প্রতিবেদন দেখুন। ঢাকার গুলশানে 2016 সালের 1 জুলাই নারকীয় এক রূপ দেখেছে বিশ্ববাসী। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় খুন হন দেশি বিদেশি 20 জন, প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তাও। পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে অবসান ঘটে জিম্মি দশার। নিহত হয় 5 জঙ্গি। 2019 সালে নিম্ন আদালত 7 আসামিকে মৃত্যুদণ্ড দিলেও 2023 সালে তাদের আমৃত্যু কারাদণ্ড দেন উচ্চ আদালত। এখন ঝুলে আছে আপিল বিভাগে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন মামলাটির বিচার কাজ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তির সাথে সম্পর্কিত। আমাদের দেশে যে কোনো মামলা শুনানি নিষ্পত্তি করার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম হচ্ছে যে আপিল বিভাগে বর্তমানে 5 জন মাননীয় বিচারপতি আছেন এবং মামলার যে চাপ, এই বিচারটির সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর একটা গুরুত্ব আছে। তো আমরা সে বিষয়টি বিবেচনা রেখে আমরা উদ্যোগী হব। বিভিন্ন সময় তৌহিদি জনতার নামে মব তৈরি এবং সাম্প্রতিক আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর পতাকার সাথে মিল থাকা পতাকা নিয়ে মিছিল ভাবাচ্ছে বিশ্লেষকদের। ছোট ঘটনা বড় ঘটনার পূর্বাভাস দেয় কিনা, আমি বলবো ইয়েস, দেয়। সুতরাং এই ঘটনাগুলোকে হালকাভাবে নেয়ার কোনো অবকাশ নেই। এইটাকে আপনি ডটগুলোকে জোড়া দিতে হবে, দিয়ে কারা এর সাথে সম্পৃক্ত, কারা করছে, এটা কি দেশের ভেতরে যারা আছে তারা করছে নাকি দেশের বাইরের যারা আছে তারা তাদের ইন্ধনে দেশে যারা আছে তাদের মাধ্যমে এই কাজটা করছে, এই লিঙ্ক পুরোটাকে বের করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে হলি আর্টিজান পরবর্তী সময়ে মাঠ পর্যায়ে উগ্রবাদীদের তৎপরতা নস্যাৎ করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেখানেই যেটা হোক না কেন আমরা প্রথমেই দেখি সেটা আমাদের আইনের আওতাভুক্ত কিনা, এবং আমাদের মনিটরিংয়ের একটা ব্যবস্থা রয়েছে। আমরা আমাদের কার্যক্রম যাতে সূক্ষ্মভাবে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি সেজন্য আমরা সর্বদা কর্মরত আছি। বিশ্লেষকরা বলছেন জঙ্গিবাদ নির্মূলে জনসচেতনতার বিকল্প নেই। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। সন্ত্রাস দমনে সরকার বদ্ধপরিকর। জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। হলি আর্টিজান হামলার 10 বছরের স্মরণ সভায় এই কথা জানান তিনি। ইতালি দূতাবাসের এই আয়োজনে ছিলেন জাপান, ভারত, ফিলিস্তিনের রাষ্ট্রদূত সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঠিক 1 দশক আগে এই দিনটিতে লেখা হয় দেশের ইতিহাসের এক কালো অধ্যায়।
2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত হন 22 জন। এর মধ্যে ছিলেন 9 ইতালিয়ান, 7 জাপানিজ, 1 ভারতীয় ও বাংলাদেশি বংশোদ্ভূত 1 মার্কিন নাগরিক। প্রাণ দেন 2 পুলিশ সদস্যও। হামলার 10 বছরে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজন করা হয় এই স্মরণসভা। পরে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি, মানবিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি পুনর্ব্যক্ত করা হয় অঙ্গীকার। সন্ত্রাসীরা বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে ও বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু এর পরিবর্তে মানুষের মধ্যে সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হয়েছে এবং বিভিন্ন জাতির মধ্যে সংলাপের গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও বেড়েছে। সেই হামলাকে দেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। জঙ্গিবাদ মোকাবেলায় ঘনিষ্ঠভাবে কাজ করছে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে। সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সর্বক্ষেত্রে মোকাবেলায় আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এই স্মরণসভায় সামিল হন কূটনৈতিক অঙ্গনের সদস্য, নিহতদের স্বজন, হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তি ও নানা দেশের প্রতিনিধিরা। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার আলটিমেটাম দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুলাই শহীদদের গণকবর জিয়ারত শেষে আহত ও নিহতের পরিবার পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ভাই হারানো ভাইয়ের কান্না যেন বৃষ্টিতে বজ্রপাতের ধ্বনির মতো। তাই তো রক্তাক্ত জুলাইয়ে জীবন উৎসর্গ করা শহীদদের কবরে এনসিপির নেতাকর্মীরা। জুলাই আসছে, জুলাই বারবার আসবে, কিন্তু আমার ভাই তো আসবে না। আমার বড় ভাই ছিল, কি ছিল এটা আমি জানি ভাই। মানুষ মারা যাবে ঠিক আছে, ওরা মারছে, কিন্তু ওরা বেওয়ারিশ ভাবে দাফন করলো কেন? আমার ফ্যামিলিতে সব আছে। রাজধানীর রায়ের বাজারে গণকবরে জুলাই শহীদদের স্মরণে প্রথমেই কোরআন তেলাওয়াত। এরপর জুলাই অভ্যুত্থানের এক দফার ঘোষক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আসেন সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত, সার্জিস সহ অন্যান্য নেতাকর্মীরা। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া মোনাজাত। আক্তার হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারগুলোকে সাহায্য সহযোগিতার কথা বলা হলেও তা অপর্যাপ্ত। পাশাপাশি অর্থাভাবে অকার্যকর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জুলাই ফাউন্ডেশন এখন এক প্রকার অকার্যকর অবস্থায় আছে, যেহেতু জুলাই ফাউন্ডেশনের বেতনাদি অনেকদিন ধরেই বন্ধ অবস্থায় আছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে করে জুলাই ফাউন্ডেশনের বেতন এবং জুলাই ফাউন্ডেশনকে একটা কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করবার জন্য। নাহিদ ইসলাম বলেন, এবার জুলাইয়ের 2 বছর উদযাপনের মূল লক্ষ্য গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়ন। শুধু মুখে নয়, সরকারকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের সঙ্গে আছে। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে। আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। ট্রাইব্যুনালে হাসানুল হক কিনুর বিচারের সাজা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। সেই সঙ্গে 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়ার দাবি তার। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। এনসিপির দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির 36 দিনে শহর থেকে শুরু করে উপজেলা পর্যন্ত থাকছে সেমিনার, সভা সমাবেশ, বিতর্ক, ফুটবল ম্যাচ সহ নানা আয়োজন। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। ক্যালেন্ডারের পাতায় আবারও ফিরল রক্তাক্ত জুলাই। কোটা সংস্কারের দাবি থেকে গণ অভ্যুত্থান, 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের পতন। তবে যে স্বপ্নে কোটি মানুষ নেমেছিল রাস্তায় তা অধরাই থেকে গেছে, অভিযোগ ওই আন্দোলনের সমন্বয়কদের। বিশ্লেষকরাও বলছেন যে ক্ষমতার কাছে এখনও উপেক্ষিত জন আকাঙ্ক্ষা। ধ্রুব ইকরামুলের রিপোর্ট।
24শে জুলাই, যে মাসটির সঙ্গে জড়িয়ে অজস্র মানুষের রক্তে রাঙা স্মৃতি। বাড়ি থেকে বেরিয়ে আর হয়নি ফেরা কত শিশু, তরুণ, যুবকের। রেহাই পায়নি ঘরে থাকা অবুধ শিশুও। রাজপথে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নামেনি, ছিল সাজোয়া যান, আকাশে উড়েছে হেলিকপ্টার, চলেছে মুহুর্মুহুর গুলি। মৃত্যু হতো কিন্তু সে খবর প্রকাশ হতো না, কারো দাফন হয়েছে নীরবে, অন্ধকারে। ইন্টারনেট বন্ধ করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হয় গোটা দেশকে। এরপর স্বৈরাচার পতনের এক দফা, ঢাকা অভিমুখে হাজার হাজার জনতা। গণভবন ছেড়ে ভারতে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় সামনে আসে সংস্কার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা। কিন্তু 2 বছর পরও জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ও বিচার প্রক্রিয়ার গতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আন্দোলনে অংশ নেওয়া অনেকের অভিযোগ, কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো অধরা। ম্যানিপুলেটিভ পলিটিক্সটাই যদি আপনাদের করতে হইতো, তাহলে তো আওয়ামী লীগের থেকে বেটার ম্যানিপুলেশন তো বাংলাদেশে কেউ করতে পারছে কখনো, এটা বলার কোনো সুযোগ নেই। সো ওই একই রাজনীতি, একই সিস্টেমটাকে জারি রেখে একই ধাঁচের পলিটিক্সটা করে যাওয়া, এটা আসলে ইট ইজ হোয়াট ইট ইজ। এখন যেটা হচ্ছে আর কি, আমি মনে করি যে সমন্বয়করা 5 আগস্ট পর্যন্ত সফল ছিল। 5 আগস্টের পরে সমন্বয়করা বা যারা জুলাই নেতৃত্ব দিয়েছে তারা আমরা বেশিরভাগ জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। ছাত্রনেতারা বলছেন, আত্মত্যাগের মূল চেতনা ছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠন। সেই লক্ষ্য পূরণে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যমত্য। দেখা যাচ্ছে কাজটা করার পরিবর্তে কাজটাকে কোন ন্যারেটিভের মধ্যে আমি সাজাবো, এটা কি জুলাইয়ের ন্যারেটিভ হবে, শাপলা শাহবাগ ন্যারেটিভ হবে, এই ধরনের আমি মনে করি এগুলো ফালতু আলাপ। তো এই ধরনের ন্যারেটিভের পলিটিক্সটা এখানে বেশি হয়েছে, এখনো পর্যন্ত এগুলো হচ্ছে। জুলাই প্রশ্নে আসলে সবাই এখন পর্যন্ত এক, এবং সবাই জুলাইকে ধারণ করে, যারাই যেই সার্কেল থেকে জুলাইতে ছিল, রাজনৈতিক সার্কেলের কথা বলছি, তারা এখন পর্যন্ত জুলাইয়ের বিষয়ে তাদের ইমোশন আছে। বিশ্লেষকদের মতে জুলাইয়ে রাজপথে মানুষের দাবি ছিল শুধুই ক্ষমতা নয়, রাষ্ট্রের পরিবর্তন। আর এই সংস্কার ছাড়া গণ অভ্যুত্থানের লক্ষ্য পূরণ সম্ভব নয়। সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার কি, সেটা হচ্ছে যে একটা গণভোট হলো যেখানে প্রায় 68% মানুষ হ্যাঁর পক্ষে রায় দিয়েছে এবং তারা চেয়েছে বাংলাদেশে একটা অর্থপূর্ণ পরিবর্তন হোক, কিন্তু সেই গণভোটের রায়কে একটা নতুন সরকার তারা অবজ্ঞা করছে এবং তারা দেখাচ্ছে যে এই গণভোট কিছুই না। এমন বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন, যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মানুষ জীবন দিয়েছিল, সেই রাষ্ট্র নির্মাণের যাত্রা কত দূরে গিয়েছে? ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। 3টি নতুন উপজেলা ও 1টি থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। এছাড়া পুরো পূর্বাঞ্চল প্রকল্পকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয় সভায়। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম সভায় এসব সিদ্ধান্ত হয়। নিকার প্রস্তাব অনুযায়ী 3টি নতুন উপজেলা হচ্ছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাংরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও। আর চট্টগ্রামের হালদা পেয়েছে থানার স্বীকৃতি। ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রামে নতুন 3টি উপজেলার ঘোষণায় আনন্দের জোয়ার বইছে এলাকাগুলোতে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। আশা করছেন দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর হবে এবার। ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা এলাকা, 8টি ইউনিয়ন নিয়ে এই এলাকাটিকে উপজেলা করার দাবি ছিল দীর্ঘদিনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় এলাকাটিকে উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য। সরকার সেই এলাকাটিকে উপজেলা হিসেবে ঘোষণা করেছে, নাম দিয়েছে দক্ষিণ গফরগাঁও। নতুন উপজেলা পেয়ে উচ্ছ্বসিত 8 ইউনিয়নের বাসিন্দারা। 2টি থানা ও 22টি ইউনিয়ন নিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলা। 340 বর্গ কিলোমিটারের উপজেলাটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হতো সরকারকে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কার্যক্রম সহজ করতে 10টি ইউনিয়ন নিয়ে গঠন করা হলো ভাঙ্গরা উপজেলা। সরকারের এই ঘোষণায় এলাকাটিতে বইছে আনন্দের জোয়ার, হয়েছে মিষ্টি বিতরণ।
1918 সালে গঠিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে ফটিকছড়ি উত্তর নামে নতুন উপজেলা। বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুর এবং হারুয়াছড়ি ইউনিয়নের বাসিন্দারা এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন। তবে উপজেলা কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়দের একটি অংশ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। গ্রামে কাজ করা চিকিৎসকেরা পাবেন প্রণোদনা। নিরাপত্তায় এ মাসে মোতায়েন হচ্ছে সশস্ত্র আনসার সদস্য, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান বলেছেন, সদর হাসপাতালে আইসিইউ বাড়ালে কমবে মৃত্যুহার। রাজধানীতে চিকিৎসা বিষয়ক এক কনফারেন্সে এসব বলেন তারা। বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় কনফারেন্স স্বাস্থ্য খাত নিয়ে নিজেদের ভাবনা বিনিময়ের মঞ্চ। এতে প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এ সময় স্বাস্থ্য খাতে বিগত দিনের চিত্র তুলে ধরে তিনি জানান, সদর হাসপাতালগুলোতে আইসিইউর সংখ্যা বাড়ালে কমবে মৃত্যুহার। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি 1 লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা 1.7। 64 জেলার মধ্যে 38টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। আর নিজ বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, গ্রামে যেসব চিকিৎসক কাজ করবেন তাদের জন্য থাকবে আলাদা প্রণোদনা। এছাড়া চলতি মাসেই চিকিৎসকদের নিরাপত্তায় নিয়োগ দেয়া হচ্ছে সশস্ত্র আনসার সদস্য। 10 জন করে আনসার উইথ আর্মস, 1 জন করে প্লাটুন কমান্ডার। এই তো জুলাই মাস বাজেট পাস হয়েছে, আমরা এই মাসে আমরা দিয়ে দিচ্ছি ডাক্তারদের জন্য। গ্রাম এলাকায় যারা কর্তব্য পালন করবেন ডাক্তার সাহেব এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, তাদের জন্য বিশেষ আলাদা প্রণোদনার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন। সেখানে আপনাদেরও তো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অব্লিগেশন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেডিকেল এথিক ইজ ট্যান্টামাউন্ট টু মরাল এথিক। বিএনপি সরকার যে জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে তার প্রতিফলন এবারের বাজেটেই রয়েছে বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী। এবারের বাজেটের দিকে তাকিয়ে দেখেন, দিস ইজ দি ফার্স্ট টাইম এভার ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, 56 বছরের ইতিহাসে সেকেন্ড লার্জেস্ট বাজেট পেয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। অর্থাৎ মানুষের কল্যাণকে গুরুত্ব দেয় যে দল, সেটি হচ্ছে বিএনপি। অনুষ্ঠানে উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবলের পাশাপাশি নীতি সহায়তা চান ড্যাব নেতারা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। চীনের সঙ্গে ভালো সম্পর্ক তৃতীয় দেশের চিন্তার বিষয় নয়। মিয়ানমার করিডোর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিচার বিশ্লেষণের পর। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া পাচারের অর্থ দেশে ফেরাতে 3 দেশের সঙ্গে চুক্তি হয়েছে বলেও জানান তিনি। প্রায় সব সরকারের সময় ঢাকা বেজিং সম্পর্ক ছিল উষ্ণ, তবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে তা পেয়েছে অনন্য উচ্চতা। তবে দক্ষিণ এশিয়ায় চীনা কর্মকাণ্ডে সবসময় থাকে ভারতের মনোযোগ। দেশটির গণমাধ্যমেও ছিল এর বহিঃপ্রকাশ। তবে ঢাকা বেজিং সম্পর্কে তৃতীয় দেশের উদ্বেগের কারণ দেখছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা আশা করছি যে এই সফরের পরে আরও চাইনিজ ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। চায়নার সাথে সম্পর্ক থাকবে, সকল দেশের সাথে সম্পর্ক থাকবে, এবং এটা আমার মনে করি না এক দেশের সাথে সম্পর্ক ভালো হলেই আরেক দেশের সাথে সম্পর্ক খারাপ হবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে সব দেশের সাথে ভালো সম্পর্ক রেখে আমাদের দেশের স্বার্থটা আমাদের হাসিল করা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে বড় অগ্রগতি এসেছে। 10টি দেশের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে, চূড়ান্ত হয়েছে 3টি দেশের সঙ্গে। এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি। এ সময় মিয়ানমার করিডোর নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বিচার বিশ্লেষণের পরেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। কমিউনিকেশনটা যদি আমাদের সহজ হয় তাহলে আমাদের বাণিজ্য এবং অর্থনীতিতে অনেক বেশি সম্প্রসারণ ঘটবে। তো সেটার কোনো জটিলতা আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি, সেটা অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এটা অনেকগুলো মন্ত্রণালয় এটার সাথে জড়িত। সেই মন্ত্রণালয়গুলো তাদের বিচার বিশ্লেষণ করবে, করে সেটা ফাইনাল সিদ্ধান্ত নেবে। প্রস্তাবিত এই করিডোর প্রশ্নে ভারতের প্রতিক্রিয়া নিয়ে আপাতত ভাবছে না সরকার। ভারতের থিঙ্ক ট্যাঙ্ককে ভারতকে জিজ্ঞেস করেন। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।
সরকারের কর্মকাণ্ডে নজর রাখতে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। জনদাবির যেসব অধ্যাদেশ বাতিল করা হয়েছে সেসব ফিরিয়ে না আনলে দেশে আরেকটি বিপ্লব হবে বলেও সতর্ক করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন দ্রুততম সময়ে চাঁদা এবং টেন্ডারবাজি বন্ধের আহ্বান। বড় কোনো কাটছাট ছাড়াই 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে জাতীয় সংসদে। এ নিয়ে বিরোধী দলের অবস্থান তুলে ধরতে এলডি হলে মতবিনিময় সভা। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, মূল্যস্ফীতির তুলনায় এটি বড় বাজেট নয়। বাজারে এর ইতিবাচক প্রভাব না পড়লে বুঝতে হবে এটি সিন্ডিকেটের বাজেট। জানান, সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বিরোধী দল ইতিমধ্যেই গঠন করেছে ছায়া মন্ত্রিসভা। যে বাজেটটা এসেছে বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। অনেকটা বাজারের সাথে এটা সঙ্গতিপূর্ণ। আমরা বিরোধী দলে থাকলেও তারা ছায়া মন্ত্রিসভা হিসাবে আমাদেরকে পরামর্শ দিয়ে সরকারের বিভিন্ন কাজ অবজার্ভ করে আমাদেরকে পরামর্শ দেবে। আবার কোনো সময় যদি আমরা আল্লাহর ইচ্ছায় সরকারি দলেও যাই তখন এটা বিলুপ্ত হবে না, তখন ওইটা থাকবে। দেশে আরেকটি বিপ্লব কেন হবে তা ব্যাখ্যা করে জামাত আমির বলেন, যে কোনো দাবি আদায়ে তাদের লড়াই অব্যাহত থাকবে। বিপ্লবের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট গণভোট গুম হয়ে গেছে, প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে, ওই সেক্রেটারিয়েট ওপেন হওয়ার পরে এটা এখন বন্ধ হয়ে গেছে, যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল। সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেন এই অভ্যুত্থান হয়েছে? এই জন্যে প্রয়োজন হবে একটা বিপ্লবের। সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা জানান, জনগণের পক্ষে কথা বলতে কোনো সিন্ডিকেটকেই পরোয়া করা হবে না। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে কোনো সিন্ডিকেটের কোনো হুমকির তোয়াক্কা করব না ইনশাআল্লাহ। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 15 বছরের শাসনে রিজার্ভ চুরি সহ ব্যাংক খাত ধ্বংস সংক্রান্ত নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে আবারও চিঠি দিয়েছে দুদক। আর এবার দুর্নীতির অভিযোগের তীর সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রফ তালুকদারের বিরুদ্ধে। এরই মধ্যে প্রাথমিক কিছু তথ্য পেয়েছে তারা। আওয়ামী লীগ শাসনের পুরোটা সময় আলোচনায় ছিল রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক ও এস আলমের ঋণ কেলেঙ্কারি সহ ব্যাংক খাতে নৈরাজ্যের প্রসঙ্গ। আর এতে সামনে আসে সাবেক গভর্নর সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সংশ্লিষ্টতার তথ্য। 5 আগস্ট পট পরিবর্তনের পর ঋণসীমা লঙ্ঘন করে অর্থ ছাড়, এস আলম নিয়ন্ত্রণাধীন ব্যাংকে নগদ সহায়তা ও প্রণোদনার নামে বেআইনি ঋণ সুবিধা দেয়া সহ দুর্নীতির নানা তথ্য পায় দুদক। এবার রিজার্ভ চুরির 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। এস আলম গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা করার অনুমোদন বা নোটশিটের সত্যায়িত ফটোকপি, তানভীর দোহা সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার এর রিজার্ভ চুরি সংক্রান্ত অনুসন্ধান করবে। যে অনুসন্ধান কর্মকর্তা আছেন তার অনুসন্ধানের স্বার্থে যদি কোনো তথ্যর ঘাটতি থাকে উনি আবার এ বিষয়ে পদক্ষেপ নেবেন। এর আগে রিজার্ভ চুরির প্রশ্নে কেন্দ্রীয় ব্যাংকের টেকনিক্যাল দায়িত্বে থাকা 2 ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতার নথিপত্র তলব করেছিল দুদক। আর সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরানোর বিষয়ে 2 দেশের মধ্যে আলোচনা চলছে জানা নেই দুদক কর্মকর্তা। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রি আছে বা সরকার আছে, তারা এই বিষয়টা দেখতেছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর মধ্যে শিক্ষামন্ত্রী জানালেন যে সামাজিক মাধ্যম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে, তবে তা বন্ধে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান যে এবছর দ্রুত খাতা দেখা ও ফল দিতে থাকছে বিশেষ ব্যবস্থা। 2 জুলাই সারা দেশে এইচএসসি পরীক্ষার টেবিলে বসছেন প্রায় 13 লাখ শিক্ষার্থী। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বুধবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। জানান, এবার অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। প্রত্যেক কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতে রয়েছে বিকল্প ব্যবস্থা। আমরা
পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। শিক্ষামন্ত্রী দাবি করেন, বিগত সময়ে নকল প্রশ্ন ফাঁসের যে মহোৎসব ছিল তা ঠেকানো গেছে। তবে সামাজিক মাধ্যম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এক্সাম সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে, এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। এবছর দ্রুত খাতা দেখা ও পরীক্ষার ফল ঘোষণায়ও নেওয়া হয়েছে সব ধরনের পদক্ষেপ। এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 2028 সালে নতুন কারিকুলামে পাঠদান ও পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা। 12,70,583 জন। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। গৌরব, ঐতিহ্য আর আন্দোলনের আলোকবর্তিকা হয়ে 106 বছরে পা রাখল দেশের প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা একটি দেশের জন্ম দিয়েছে। আর ডাকসু ভিপি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জন হলো ক্যাম্পাসের সব সংগঠনের সহাবস্থান। এক শতাব্দীরও বেশি সময় ধরে জাতির স্বপ্ন, সংগ্রাম আর জাগরণের সাক্ষী এই সর্বোচ্চ বিদ্যাপীঠ। দেখতে দেখতে 106 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে একের পর এক আন্দোলনের, উপহার দিয়েছে ভাষা, স্বাধীন দেশ। তাই তো সকাল থেকেই ক্যাম্পাসে সাজ সাজ রব, ভিসি চত্বর থেকে টিএসসি, ঢল নামে শিক্ষক শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে, জাতিগোষ্ঠীকে তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু গণতন্ত্রের রক্ষার কাজ করে না, একই সাথে নোবেল লরেট তৈরি করে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রোডাক্ট, সো আমরা তাকে অভিনন্দন জানাই। এ সময় 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসের নতুন পরিবেশ নিয়ে কথা বলেন ডাকসু ভিপি। শিক্ষার্থীদের প্রতিনিধিরা সবাই ছিল, আর এই ক্যাম্পাস এখন বিপ্লব পরবর্তী আমরা সকল অংশীজনদের মধ্যে একটা পিসফুল কোএক্সিস্টেন্স দেখতে পাচ্ছি, সহাবস্থান, যেটা বিপ্লব পরবর্তী আমাদের সবার প্রত্যাশা ছিল, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এখন ক্যাম্পাসের মধ্যে ভায়োলেন্স লেভেল 0, যেটা জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল। বাইরের উৎসব শেষে টিএসসি অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন। উঠে আসে উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ের করণীয় কার্যক্রম নিয়ে। শাসন ক্ষমতার পরিবর্তন ঘটলেও রাষ্ট্রের মৌলিক চরিত্রে কোনো রদবদল ঘটেনি। রাজনৈতিক নানা উত্থান পতনে বারবার হোঁচট খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতে তাই আন্তর্জাতিক মান বজায় রেখে শিক্ষা কার্যক্রমে গুরুত্ব বাড়ানোর তাগিদ তাদের। বিশ্ববিদ্যালয়ের স্বভাবটা হচ্ছে গণতান্ত্রিক। শিক্ষার্থীরা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের এত সুনাম, এত অর্জন, সেটি এখনও পিছিয়ে আছে গবেষণায়, পিছিয়ে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। এটিকে বিশ্বমানের করতে সব ধরনের উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। একমাত্র আসামি মৃত্যুর 5 বছর পর এলো গারো শিশু বিথি ধর্ষণ হত্যার হাইকোর্টের রায়। 1 যুগের বেশি সময় আগে 8 বছরের ওই শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যায় অভিযুক্ত কান্তি মারাক ছিলেন কাশিমপুরে কারাবন্দী। দুপুরে তার মৃত্যুদণ্ড বহাল রাখে বিশেষ বেঞ্চ। এ নিয়ে রাষ্ট্রপক্ষ বলছে, আসামির মৃত্যুর খবর তারা জানতেন না। শেরপুরে 2013 সালে হত্যা করা হয় 8 বছরের গারো শিশু বিথি দেওয়াকে। এজাহারে বলা হয়, শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে কান্তি মারাক। 24 ঘন্টার মধ্যে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় যে ক্লিয়ারলি দেয়ার ইজ এভিডেন্স দ্য ভিকটিম হ্যাজ বিন রেপড, দেন শি হ্যাজ বিন স্ট্র্যাঙ্গুলেটেড বাই থ্রোটলিং, মানে ওনাকে গলায় শ্বাসরোধ করে মেয়েটাকে হত্যা করা হয়। 2019 সালে কান্তিকে মৃত্যুদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এরপর থেকে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন মামলার একমাত্র এই আসামি। 2021 সালে কারাবন্দী অবস্থায় তার মৃত্যুর খবর আসে গণমাধ্যমে। এর 5 বছর পর ফের আলোচনায় সেই মামলা। বুধবার ডেথ রেফারেন্স শুনানি শেষে অভিযুক্তের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ।
তবে মৃত আসামির মামলার শুনানি কিভাবে হলো এ প্রশ্নে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে, কান্তি মারাকের মৃত্যুর খবর তাদের কেউই জানায়নি। না, এটা আমরা জানি না, আমাদের কাছে কোনো ইনফরমেশনও নাই। ডেথ রেফারেন্সের নিয়মটা তো হলো আপনার এটা আসামি হিয়ারিং ফিক্স করা। তবে কাশিমপুর কারাগারের জেল সুপার জানিয়েছেন, আসামির মৃত্যুর খবর সংশ্লিষ্ট আদালতকে আগেই জানিয়েছেন তারা। যে আমরা প্রথম সরকারের কাছে প্রতিবেদন দিই এবং সংশ্লিষ্ট যত জায়গায় আছে সবার কাছেই দিই, দেওয়া হয়েছে। এটা মোটামুটি আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারবো। আইন অনুযায়ী মামলায় অভিযুক্ত কারো মৃত্যু হলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম চালানো যায় না। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3টি ডিসি অফিস ছাড়াও প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনেরও প্রক্রিয়া চলমান জানিয়ে আইজিপি জানিয়েছেন যে এর ফলে পুলিশের জনবল সৃষ্টি হবে 6,524 জন। পূর্বাচল ঢাকার নতুন সম্ভাবনা। তবে আবাসন সংকটের সমাধান হিসেবে নেয়া পূর্বাচল নতুন শহর প্রকল্প পুরোপুরি বাসযোগ্য হয়নি 31 বছরেও। 6,150 একর জমির ওপর গড়ে তোলা এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। তবে আশার খবর, এই নতুন শহর আসছে ঢাকা মহানগর পুলিশের আওতায়। বুধবার প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করতে এসে আইজিপি বলেন, 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রকল্পের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে। পুলিশের অবস্থান ও তৎপরতা জনমনে আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করবে। প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে 2টি পুলিশ ক্যাম্প স্থাপিত হবে। তার একটি বরকাও পূর্বাচল পুলিশ ক্যাম্প 1 নং সেক্টরে, যেটি আমরা আজকে উদ্বোধন করলাম। ডিএমপির আওতায় এনে একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান আইজিপি। পূর্বাচলকে কেন্দ্র করে বর্তমান সরকারের সুদূর প্রসারী চিন্তাভাবনার পরিচয় বহন করে। এর মাধ্যমে মেগাসিটি ঢাকার আয়তন ও কলেবর যেমন বাড়বে, তেমনি নাগরিক সুযোগ সুবিধা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটি সুসংগঠিত কাঠামো পাবে। পুলিশ ক্যাম্প উদ্বোধন করায় আইজিপিকে ধন্যবাদ জানান স্থানীয়রা। তবে সড়কবাতি না থাকায় নিরাপত্তার শঙ্কার কথাও তুলে ধরেন। পুলিশের পাশে আমরা যদি থাকি তাহলে এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ কেউ আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, চোর ডাকাতও ডিস্টার্ব করতে পারবে না। মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, সে যেহেতু এসে পড়েছে, আমার মনে হয় এখন আমাদের পক্ষে সম্ভব এই কোঅর্ডিনেশনটা আরও ইজি করা। পুরো এলাকাকে ডিএমপির পূর্ণ নিয়ন্ত্রণে এনে আধুনিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান স্থানীয়দের। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর বর্জ্য এখন আর শুধু ফেলার বস্তু নয়, হতে যাচ্ছে জ্বালানির নতুন উৎস। ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে। সরকার বলছে 2028 সালের নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে এই বিদ্যুৎ। বছরের পর বছর ধরে রাজধানীর হাজার হাজার টন বর্জ্য ফেলা হয় আমিনবাজার ল্যান্ডফিলে। এবার সেই বর্জ্যই রূপ নেবে বিদ্যুতে। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে এখানে নির্মিত হচ্ছে প্ল্যান্ট। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় 3,000 টন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন কাজ শুরু না হলেও সময় বাড়িয়ে দেয় এখন পুরো দমে কাজ শুরু করেছে চীনের সিএমএসি। এখানে আমাদের সরকারের সুবিধা হচ্ছে এই পুরো ইনভেস্টমেন্টটাই তারা করছে। এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। তাদের কাছ থেকে শুধু আমরা বিদ্যুৎ কিনবো। এই বিদ্যুতের মূল্যটিও নির্ধারণ করে বিদ্যুৎ বিভাগ তাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছে। পরিবেশ শর্ত মেনে তারা পরিবেশ ছাড়পত্র দিয়েছে, পরিবেশ মন্ত্রণালয়ের সাথেও তারা একটা এগ্রিমেন্ট করেছে। এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্তর সিটি কর্পোরেশনের যেহেতু এই বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্র এটি, এই কারণে উত্তর সিটি কর্পোরেশনও পূর্বের শর্ত বহাল রেখে তারাও 2028 সাল পর্যন্ত আমাদের মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তারাও এই চুক্তিটি এক্সটেনশন করেছে। প্রকল্পের জন্য 30 একর জমি ব্যবহারের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বছরে প্রায় 2 কোটি টাকা ভাড়া পাবে। আর উৎপাদিত বিদ্যুৎ ইউনিট প্রতি 21.7 সেন্ট দরে কিনবে সরকার। যেহেতু আমাদের
মানে কিচেন বর্জ্য আমরা ম্যানেজ করতে পারছি না, সুতরাং এই প্রকল্পটা আমরা এদেরকে দিতে পারি। সেইভাবে আমরা 22 এপ্রিল ভিজিট করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা সেগুলো সবকিছু করা হয়েছে আইন মন্ত্রণালয়ের থ্রুতে, এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আমিনবাজারের বর্জ্যই হয়ে উঠবে দেশের নবায়নযোগ্য জ্বালানির নতুন সম্ভাবনা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় একটি স্কুলের নিখোঁজ 4 ছাত্রীকে উদ্ধার করা হয়েছে সিলেট থেকে। নিখোঁজের একদিন পর একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয় তাদের। পুলিশের ধারণা ভারতে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার হঠাৎ নিখোঁজ হয় এই স্কুলের 4 ছাত্রী। একদিন পর তাদের উদ্ধার করা হয়েছে সিলেটের একটি বাস টার্মিনাল থেকে। স্বজনরা বলছেন, মঙ্গলবার সকালে একসঙ্গে প্রাইভেট পড়তে বের হয় ওই 4 জন। তবে রাত পর্যন্ত তাদের খোঁজ না পেয়ে বালিয়াডাঙ্গি থানায় করা হয় সাধারণ ডায়েরি। প্রতিদিনের মতো গতকালকেও প্রাইভেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেছে, কিন্তু প্রাইভেটে তারা যায়নি। 10টা 11টা নাগাদ যখন পর্যন্ত প্রাইভেটের সময় অতিক্রম হওয়ার পর যখন দেখা গেল যে তারা বাড়ি ফিরতেছে না, তখন থেকে কেমন জানি একটা সংশয় সন্দেহ অভিভাবকদের মনে তৈরি হলো। ও 4 জনে যায়, 4 জনে ফের আসে। তো ওদিনকে প্রাইভেট চলে গেল, দেখা যাচ্ছে প্রাইভেটে তুমি বেটি আসেনি, কথা না আসেনি। তুমি কোচ কেন আসেনি, আসিবে হয়তো। আওয়াজ পাওয়া যায় নাই, হঠাৎ করে এইভাবে চলে গেছে, আমরা তো কোনো কিছুই জানি না। পুলিশ বলছে, জিডির পর শুরু হয় গোয়েন্দা নজরদারি। অবশেষে বুধবার তাদের পাওয়া যায় সিলেটের একটি বাস টার্মিনালে। সীমান্ত এলাকা গোয়াইনঘাট যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিল ওই 4 ছাত্রী। দক্ষিণ সুরমা থানা পুলিশের সহায়তায় তাদেরকে একটা স্থানীয় বাস কাউন্টার থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। তারা এখন দক্ষিণ সুরমা থানায় আছে। পুলিশের ধারণা, এই ছাত্রীরা কোনো পাচার চক্রের ফাঁদে পড়েছিল। প্রকৃত কারণ নিশ্চিত হতে চলছে তদন্ত। ঠাকুরগাঁও থেকে বাসে করে সিলেটের উদ্দেশ্যে চলে আসছেন এবং তারা এখানে অন্য কোনো তাদের প্ররোচনার কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়। 4 জনের 3 জন 10ম শ্রেণী আর 1 জন 8ম শ্রেণীতে অধ্যয়নরত। হাসিবুর রহমান, স্টার নিউজ। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই পরিস্থিতি, সেই ঐতিহ্যকে অব্যাহত রাখা যাবে না, সেই ঐতিহ্যের পুনরাবৃত্তি হবে না। ন্যায় বিচার হিসাবেই নিশ্চিত করতে হবে। দেখুন, আজকেই আমি একটি খবরের কাগজে পড়ছিলাম যে আমাদের জনগোষ্ঠীর 5% মাদকের সাথে সম্পৃক্ত। সাংঘাতিক একটি বিপজ্জনক একটি সংবাদ। এবং বলা হচ্ছে যে শুধু জনগোষ্ঠীর 5% না, এর চাইতেও বেশি হতে পারে, মানে বাস্তবে এর চাইতে বেশি হতে পারে। পুলিশকে যদি বলি যে ভাই, এই যে মানে সমাজের বিভিন্ন জায়গায় যে মাদকের যে বিস্তৃতি ঘটেছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, এটা কেন পারছেন না? বিভিন্ন সময় বিশেষ করে মফস্বলের অবস্থা আরো খারাপ, গ্রামের অবস্থা আরো খারাপ। এটা ভয়াবহ পরিস্থিতি। পুলিশকে বললে আমরা কি করবো? আমরা ধরি, আদালত থেকে জামিন দিয়ে দেয়। কথাটা কতটুকু সত্য আমরা জানি না, তবে বিষয়টা মানে অত্যন্ত বিপজ্জনক। সমাজ যদি এইভাবে চলতে থাকে, এই পার্সেন্টেজ যদি বাড়তে থাকে, আমার আপনার প্রত্যেকের সন্তান ক্ষতিগ্রস্ত হবে। সন্তানের ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য এই নির্মূল করতে হবে, মাদক নির্মূল করতে হবে। এই জন্য খুবই দরকার আইনের শাসন। 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, আমাদের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী এই সুশাসনের জন্য এবং রুল অফ ল প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন। এবং দেখুন, প্রধানমন্ত্রীর প্রত্যেকটি কাজের মধ্যে আমি আইনের শাসনের বহিঃপ্রকাশ দেখছি। দি গ্রেট ম্যানিফেস্টেশন প্রধানমন্ত্রীর আচরণের মধ্যে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে বহর নিয়ে যাচ্ছেন, আপনার রেড সিগন্যাল পড়েছে ট্রাফিকে, উনি দাঁড়িয়ে গেছেন গোটা বহর নিয়ে। এটা তো সুশাসনের একটি ইঙ্গিত। আপনারা জানেন, বাজেট গতকাল পাস হয়েছে। ঐতিহ্য হচ্ছে বাজেট পাস হওয়ার পর একটা ডিনারের আয়োজন হয়, লাঞ্চ বা ডিনার। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম
কথা বলছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, সেখানে সরাসরি যুক্ত ছিলাম। বিশ্বকাপে ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে শুধু গ্রুপ পর্বে। নকআউটে একটা ম্যাচ একটা মুহূর্তই বদলে দেয় সব হিসাব। সেই লড়াইয়ে এবার মাঠে নামবে 6 দল। রাতে ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড, আছে বেলজিয়াম বনাম সেনেগালের হাই ভোল্টেজ ম্যাচ, আর স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। রাত 10টার ম্যাচে কাগজে কলমে ইংল্যান্ড স্পষ্ট ফেভারিট, কিন্তু রূপকথার গল্প লিখতে প্রস্তুত ডিআর কঙ্গো। গ্রুপ অফ ডেথ পেরিয়ে আসা আফ্রিকার দলটা জানে হারানোর কিছু নেই, অর্জনের আছে অনেক কিছু। অন্যদিকে থমাস টুখেলের ইংল্যান্ডের সামনে চাপ একটাই, জিততেই হবে। আটলান্টার এই লড়াই তাই শুধু ফেভারিট আর আন্ডারডগের নয়, বরং অভিজ্ঞতা ও সাহসের এক জমজমাট পরীক্ষা। অন্যদিকে রাত 2টার হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও সেনেগাল। পরিসংখ্যান বলছে বেলজিয়ামই এগিয়ে, ফিফা র্যাঙ্কিংয়ে তারা 9 নম্বরে, সেনেগাল 15। গ্রুপ পর্বে বেলজিয়াম 5 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ও করেছে 6 গোল। অন্যদিকে প্রথম 2 ম্যাচ হেরে শেষ ম্যাচে 5-0 ব্যবধানে জিতে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠেছে সেনেগাল। 2002 সালে সেনেগাল চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করেছিল, আর এবার তাদের লক্ষ্য আরেকটা ইতিহাস করা। এছাড়াও বৃহস্পতিবার সকাল 6টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। বিশ্বকাপের ইতিহাসে 29 ম্যাচে 19 গোল করে সবার উপরে আছেন লিওনেল মেসি। 18 ম্যাচে 18 গোল করে ঠিক পরে আছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে দুরন্ত হয়ে ছুটে চলা ফ্রান্স যেভাবে খেলছে তাতে গোল্ডেন বুটের বড় দাবিদার এমবাপ্পে। কিন্তু এমবাপ্পের গোল্ডেন বুট না, চোখ শুধুই বিশ্বকাপ ট্রফিতে। মেসি গোল করে যাক, আমি বিশ্বকাপ ট্রফিটা চাই। বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে পেছনে ফেলে এমন ঘোষণা দিয়েছেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। পুরো বিশ্ব যেখানে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কাটাছেঁড়া করতে ব্যস্ত, সেখানে ফ্রান্সের সমর্থকরা মনে হয় সব থেকে সুখী। সুইডেনের সাথে এমবাপে অলিসের মারদাঙ্গা পারফরম্যান্সের পর এভাবেই নেচে গিয়ে স্টেডিয়াম থেকে বের হয়েছেন দেশটির সমর্থকরা। নাচবে গাইবেই বা না কেন, এমবাপে, দেমবেলে, অলিসে, বারকোলা। প্রতি ম্যাচে দিদিয়ের দেশমের এই ফরওয়ার্ড লাইন যেভাবে অপোজিশনের ডিফেন্সে ত্রাস ছড়াচ্ছেন, এমন অ্যাটাকিং লাইন আপ থাকলে সমর্থকদের মনে বিশ্বকাপ জয়ের সুবাতাস তো থাকবেই। সুইডেনকে 3-0 গোলে হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই ম্যাচে দুর্দান্ত 2টি গোলের পর এবারের বিশ্বকাপে এমবাপের গোল সংখ্যা হয়েছে 6টি। নকআউটে নামার অপেক্ষায় থাকা মেসির গোলও 6টি। বিশ্বকাপ ইতিহাসে সবথেকে বেশি গোলের তালিকাতেও এই 2 সুপারস্টারের লড়াইটা হচ্ছে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট জিতবে কে? ম্যাচের পর এই প্রশ্নটি করা হয়েছিল এমবাপেকে। উত্তরে তিনি বললেন, গোল্ডেন বুট না, তার চোখ শুধুই ট্রফিতে। কিন্তু আমি এটাও নিশ্চিত যে লিও মেসি আরও গোল করবে, তাই আমি সেদিকে খুব বেশি মনোযোগ দিই না, বরং আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ এবং আমাদের লক্ষ্য যেটা, ফাইনালের কতটা কাছাকাছি আমরা পৌঁছাচ্ছি, সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছি। শেষ 16 ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ফ্রান্স পরিসংখ্যান কিংবা পারফরম্যান্সে ক্লিন ফেভারিট হলেও প্যারাগুয়েকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগই দেখছেন না এমবাপে। তবে নিজের গোল করার সামর্থ্য অবশ্য ভরসা যোগাচ্ছে তাকে। আমি যেমনটা বলেছি, আমার লক্ষ্য হলো যতটা সম্ভব এগিয়ে যাওয়া, 19 জুলাই ফাইনালে পৌঁছানো এবং এখানে ফিরে আসা। এখন থেকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত আমরা কি উন্নতি করতে পারি তা দেখার জন্য কাজ চালিয়ে যাব, কারণ এখন আমাদের উন্নতির সুযোগ রয়েছে। একের পর এক রেকর্ড ছুঁয়ে চলছেন এমবাপে। লিওনাদাইস ও রোনালদো নাজারিওর 8 গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের নকআউট ম্যাচে সবথেকে বেশি 10 গোলের রেকর্ড এখন এককভাবে এই 27 বছর বয়সী স্ট্রাইকারের দখলে। ফ্রান্স এবারও ফাইনাল খেললে আরও কি রেকর্ড ঝুলিতে ভরবেন এমবাপে, সেটাই এখন দেখার অপেক্ষা। সারা মাহবুব, স্টার প্লে। আসন্ন এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ চায়না 2027 কোয়ালিফায়ার্সে বাংলাদেশের জার্সিতে খেলছেন না রোনান ও ডেকলান সুলিভান। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার কারণে আপাতত আসছেন না এই সহোদর। বাছাই পর্ব সামনে রেখে যশোরে শুরু হয়েছে যুবাদের ক্যাম্প। যোগ দিয়েছেন অনূর্ধ্ব 20 দলের নতুন ডেভেলপমেন্ট কোচ জেরার্ড এমলিন জোন্স। ডেকলান সালিভান এই অগস্টের 15 তারিখে ওদের ক্লাস শুরু হবে, ফার্স্ট ইয়ার অফ ইউনিভার্সিটি, সেন্ট জোসেফস ইউনিভার্সিটি, ইউএসএ তে।
এটা হলো একটা NCAA ডিভিশন 1 যেটা ফুটবল মানে স্পোর্টস টার্মে ডিভিশন 1 স্কুল। ওদের প্রি সিজন শুরু হবে ধরেন এই জুলাই মাসের থেকে, জুলাই মাসের থেকে ওদের প্রি সিজন শুরু হবে। আমরা ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি যে অগস্টের মাঝখানে, অগস্টের যখনই আপনারা পারেন, আমাদের খেলা শুরু হবে 27 তারিখে, whenever যদি আপনারা পারেন ওদেরকে একটু পাঠায় দেন, আমরা এই খেলাগুলো we'll send them back ওদের ইউনিভার্সিটিতে। আমাদের হেড কোচও কথা বলছে ওনাদের কোচের সাথে, আমাদের সিনিয়র টিমেরও টমাস ডুলিও কথা বলেছে ওনাদের কোচের সাথে, রিকোয়েস্ট করেছে, বাট উনি বললো যে আমাকে প্লিজ এবার বেশি ইয়ে করেন না, আমি এবার পারবো না ওদেরকে রিলিজ করতে। তাওহিদ হৃদয়কে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী রাব্বি। দলের বাকি সদস্যরা হলেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শেখ মাহিদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন ও আব্দুল গফফার সাকলাইন। 15 জুলাই বুলাওয়েতে হবে সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4:30টায়। একই ভেন্যুতে 17 জুলাই দ্বিতীয় ও 19 জুলাই হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-20। এই ছিল স্টার নিউজ প্রাইমের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।